তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো, রোদে না দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব, শেষ বিকেলে ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। গান শেষে ঈশান জোরে এক হাঁচি দেয়। নদী হাসে, প্রাণ খুলে হাসে। খোলা আকাশের নিচে ছড়িয়ে পড়ে তার রিনিঝিনি হাসির শব্দ। জায়ানকে পড়াচ্ছে নদী। ঈশান আজকেও বাড়িতে নেই। সচরাচর জায়ানকে পড়ানোর সময় ঈশান বাড়িতে থাকে না, আর নয়তো নিজের রুমে থাকে, কারণ এটাই নদীর নিষেধ। ঈশান বাড়িতে থাকলে বা জায়ানকে পড়ানোর সময় তার ঘরে গেলে নাকি নদীর খুব অস্বস্তি হয়, ঠিক মতন পড়াতে পারে না। সেই জন্য ঈশান আগে থেকেই এই শর্ত রেখেছে। ঈশানও নদীর শর্ত মাথা পেতে নিয়েছে। কিন্তু আজ ঈশান একটা দরকারে জায়ানের ঘরে এসেছে। অনেকদিন ধরে সে তার বোন বৃষ্টিকে খেয়াল করছে, কেমন মনমরা হয়ে থাকে। তার সাথে হাসি খুশি কথা বলে না, দুষ্টুমিও করে না। বৃষ্টিকে অনেকবার জিজ্ঞেস করেছে ঈশান ওর কি হয়েছে, কিন্তু বৃষ্টি মুচকি হেসে উড়িয়ে দিয়েছে। তার নাকি কিছুই হয়নি। বৃষ্টি যে মিথ্যা বলেছে এটা ঈশান খুব ভালো করেই বুঝেছে। তাই আজ জায়ানের ঘরে উপস্থিত হয়েছে নদী বৃষ্টির হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করবে বলে। নদী বৃষ্টির বেস্ট ফ্রেন্ড, ও নিশ্চয়ই জানবে বৃষ্টির কি হয়েছে। ঈশান বুকের উপর হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নদীর পড়ানো দিচ্ছে। নদী জায়ানের পড়া ধরছে। ইংরেজিতে 5টি ফুলের নাম বলো। জায়ান বারবার শুকনো ঢোক গিলছে। সে তো ফুলের নাম শিখেছিল আরো অনেক আগেই। নদী আন্টি তাকে শিখিয়েছিল, কিন্তু এখন ভুলে গেছে। নদী কড়া কণ্ঠে বলল, কি হলো, বলছো না কেন? জায়ান তুতলিয়ে বলল, বলছি তো। বলো। জায়ান চোখ বুজে যা মাথায় আসে তাই বলতে শুরু করলো। বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, হিউজফুল, ইমিকফুল। জায়ান কাচুমাচু করছে, মনে থাকে না। এটা কি তার দোষ? ঈশান ঠোঁটে আঙুল চেপে নিঃশব্দে হাসছে। নদী আবার প্রশ্ন করল, তারা হাসাহাসি করছে, ইংরেজি বলো। জায়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, ডিয়ার কি? জায়ান অসহায় মুখ করে জিজ্ঞেস করলো, ডিয়ারের পরে যেন কি হবে নদী আন্টি? নদী চোখ বুঝে দম ছাড়ে। এই ছেলেকে পড়াতে গেলে তার মাথা ব্যথা উঠে যায়। এত ফাজিল। সে স্বাভাবিকভাবেই প্রশ্ন করল, হাসায়ের ইংরেজি প্রতিশব্দ কি? জায়ান সাথে সাথেই উত্তর দিল, লাফ। তাহলে হাসাহাসির ইংরেজি কি হবে? লাফালাফি। ঈশান উল্টো ঘুরে তার হাসি আটকানোর চেষ্টা করছে, আর এইদিকে রাগে নদীর মাথা গরম হয়ে যাচ্ছে। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমাকে আর একটা প্রশ্ন করব আমি, যদি না পারো মুরগি বানিয়ে বসিয়ে রাখো। জায়ান বলল, আর যদি পারি তাহলে? তাহলে শাস্তি মাফ। আচ্ছা, যেগুলো পারি গুলো থেকে জিজ্ঞেস করো। নদী আচ্ছা বলে আবার প্রশ্ন করল, ওয়ার্ড কাকে বলে? জায়ান মাথা নুইয়ে বলল, পুরোটা পারবো না। কতটুকু পারবে? শুধু শেষটুকু পারবো। বলো, শেষের টুকুই বলো। তাকে ওয়ার্ড বলে। ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। দম ফাটা হাসিতে ফেটে পড়ল। পেট চেপে হো হো করে হাসছে সে। ঈশানের হাসির শব্দে জায়ান আর নদী দরজার দিকে তাকায়। দুজনেই হা হয়ে ঈশানের হাসি দেখছে। ঈশান হাসতে হাসতে জায়ানের খাটে এসে বসে পড়ল। জায়ানকে টেনে কোলে বসিয়ে বলল, পড়ালেখায় এত ফাঁকিবাজি করলে কিভাবে চলবে চাচ্ছু? জীবনে ভালো কিছু করতে হলে তো আগে পড়ালেখার প্রয়োজন।
কিন্তু আমার একদমই পড়ালেখা করতে ভালো লাগে না চাচু। ঈশান জায়ানের ফুলো গালটা টেনে দিয়ে বলল। তা বললে কিভাবে চলবে? পড়াশোনা না করলে দেশ বিদেশের খবর জানবি কি করে? কেন, টিভিতে? এখন তো টিভি আর ফোনেই তো সব খবর থাকে চাচু। নদী বলল। একে কি বোঝাচ্ছেন আপনি? এটা তো আপনার মতোই তেরা। যখন ইচ্ছে হবে পড়বে, আর যখন ইচ্ছে না থাকবে ধরিয়ে পিটিয়ে পড়ানোর মনোযোগ দেখানো যাবে না। ঈশান জায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আজকে কি পড়তে ইচ্ছা করছে না তোমার জায়ান? ঈশান জায়ানকে কখনো তুই ডাকে তো কখনো তুমি। আদর করে ডাকলে তুমিটাই বেশি ডাকে। জায়ান দুপাশে মাথা নাড়িয়ে বলল। আমার আজকে একদমই ইচ্ছে করছে না চাচু, মোটু পাতলু দেখতে ইচ্ছে করছে। ঈশান জায়ানের টসটসে গালে একটা চুমু দিয়ে বলল। ঠিক আছে, যাও, আজকে তোমার ছুটি। তোমার মিসকে আমি দেখছি। জায়ান খুশিতে লাফিয়ে ওঠে। ইয়ে 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 ছুটি, ইয়ে ইয়ে ইয়ে। আমার চাচু সবার থেকে বেস্ট। নদী বলল। ওকে ছুটি কেন দিয়েছেন আপনি? ওর তো আরো পড়া বাকি আছে। মাঝে সাঝে বাচ্চাদের একটু ছাড় দিতে হয় স্রোতস্বিনী। নদী আর কিছু বলে না। ব্যাগটা কাঁধে নিয়ে উঠে চলে যেতে নিলে ঈশান হাত টেনে ধরে। নদী ভুরু কুচকে তাকায়। কি হলো? হাত ধরেছেন কেন? ওকে ছুটি দিয়েছেন, আমার তো আর থেকে কোনো কাজ নেই। ঈশান জোরে টান দিয়ে নদীকে নিজের পাশে বসালো। হালকা ধমকের সুরে জিজ্ঞেস করল। আমার থেকে এত পালাই পালাই করো কেন তুমি? কিছুক্ষণ আমার পাশে বসলে কি আমি তোমায় খেয়ে ফেলবো? নদী নিচু গলায় বলল। আমি এখানে পড়াতে এসেছি, আপনার সাথে প্রেম করতে নয়। ঈশান নদীকে ব্যঙ্গ করে বলল। আমি এখানে পড়াতে এসেছি, প্রেম করতে নয়। অন্য কোথাও তো প্রেম করার সুযোগ দাও না। হাজার রিকোয়েস্ট করেও তোমায় বাসা থেকে বের করা যায় না। নদী অবাক হয়ে বলল। কাল না আপনার সাথে পুরো 3 ঘন্টা ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, এসেছিলে তো। বারবার চলে যাওয়ার জন্য মাথা খাইয়ে দিয়েছিলে। মা বাবা এসে পড়বে, তারা আমায় বাড়িতে না পেলে বকবে। তীব্র বাড়িতে একা, হ্যান ত্যান কত এক্সকিউজ। তো কি করতাম? আপনার সাথে সারা রাত পার করে দিতাম। এমনিতেই তো কাল বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গিয়েছিল। ভাগ্যিস মা বাবা তখনও আসেনি, আমি যাওয়ার পাক্কা 10 মিনিট পরে এসছে। ঈশান আফসোসের সুরে বলল। ইস, আরো 10 মিনিট তোমার সাথে টাইম স্পেন্ড করা যেত। নদী ঈশানের বাহুতে ঘুষি মেরে বলল। হ্যাঁ, আর ওইদিকে আমি বাস খাই। আমি আর এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করতে পারবো না। যা প্রেম হবে বিয়ের পরে। ঈশান নদীর কানের কাছে মুখ নিয়ে দুষ্ট কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হতে দাও শুধু। রাতের ঘুম হারাম করে দিব। কোনো অজুহাতই তখন ঈশান চৌধুরীর মন গোলাতে পারবে না। নদীর গাল দুটো ইনোসেন্ট লাল হয়ে উঠল। ঈশানের বাহুতে কিল ঘুষি মারতে মারতে বলল। অসভ্য লোক। ঈশান হাসছে। নদী উঠে যেতে নিলে ঈশান আটকিয়ে আবার আটকিয়ে দিল। আরে বসো, কথা আছে তোমার সাথে। ঈশানের চোখ মুখ অন্যরকম দেখে নদী ভাবে নিশ্চয়ই দরকারি কিছু বলবে। অজ্ঞাতে নদী চুপ করে বসে রইল। ঈশান সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল। বৃষ্টির কি হয়েছে জানো? বেশ কয়েকদিন যাবত দেখছি ও কেমন চুপচাপ হয়ে গেছে। ঠিক মতো পড়ছে না, খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। কিছু জিজ্ঞেস করলেও বলে না। নদী মাথা নুয়ে বলল। ও বিশাল স্যারকে ভালোবাসে। ঈশান অবাক হয়ে বলল। হোয়াট? বিশালকে? কিন্তু বিশাল তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, জানি আমরা সেটা, বৃষ্টিও জানে। বৃষ্টি জেনেও কেন বিশালকে ভালোবাসতে গেল? বৃষ্টি বিশাল স্যারকে অনেক আগে থেকেই ভালোবাসে। তখনও আমরা কেউই জানতাম না স্যার যে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ওই দিন বৃষ্টি। এটুকু বলে নিঃশ্বাস টানে নদী। পরেরটুকু বলা ঠিক হবে কিনা ভাবছে। ঈশান কণ্ঠে আগের থেকে আরো কঠোরতা ফুটিয়ে পড়ল। ওই দিন কি? নদী এক নিঃশ্বাসে বলতে শুরু করলো। ওই দিন বৃষ্টি বিশাল স্যারকে ভার্সিটিতে প্রপোজ করেছিল, আর তখনই জানতে পারে বিশাল স্যার অন্য একটা মেয়েকে ভালোবাসে। বিশাল স্যার নিজেই বলেছে বৃষ্টিকে। এরপর থেকে বৃষ্টি এমন মনমরা হয়ে গেছে, আমরা কত বোঝালাম, বুঝতেই চাইছে না। আচ্ছা, আপনি জানেন বিশাল স্যার কোন মেয়েকে ভালোবাসে? সে কি বৃষ্টির থেকেও সুন্দর? আপনি ওনার বন্ধু, আপনি নিশ্চয়ই দেখেছেন মেয়েটাকে। ঈশান ভাবনায় মগ্ন ছিল। নদীর কথায় তার দিকে ফিরে।
দুদিকে মাথা নাড়িয়ে না বলে সে মেয়েটাকে দেখেনি। নদী বিড়বিড়িয়ে বলেছে, আমি যদি মেয়েটার দেখা পাই তাহলে বলে দিব ও যেন বিশাল স্যারকে ভুলে যায়। বৃষ্টি খুব ভালোবাসে বিশাল স্যারকে। হঠাৎ নদীর বিশাল স্যার ওই দিনের চাহনির কথা মনে পড়ে যায়। আচ্ছা, ওই চাহনির মানে কি ছিল তাহলে? ঈশান চিন্তিত হয়ে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলেই গটগট পা ফেলে বৃষ্টির রুমে দিকে ছুটে যায়। নদীর চৈতন্য ফেরে। সে কি ঈশানকে কথাটা জানিয়ে ভুল করে ফেলল? ঈশান কি বৃষ্টির উপর ক্ষেপে বেরিয়েছে? বিশালকে ভালোবাসিস? কে বলেছে তোকে? যা বলছি তার উত্তর দে। বৃষ্টি মাথা নুইয়ে ফেলল। আমি কিছু বলেছি তোকে? বাসি। ঈশান গরম হলো। বৃষ্টির কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? বিশাল যদি অন্য কাউকে ভালো না বাসতো আমি নিজে ওকে বুঝাতাম, কিন্তু এখন কিছুই করার নেই। বৃষ্টি অশ্রুসিক্ত নয়নে তার ভাইয়ের দিকে তাকায়। চোখে অনেক অনেক কথা, আকুলতা, ভালোবাসা, না পাওয়ার বেদনা, অথচ মুখ দিয়ে টু শব্দটিও করছে না। ঈশান বোনের চোখের পানি মুছিয়ে দিল। ফ্যাকাশে মুখটায় হাত রেখে কোমল কণ্ঠে বলল, তোকে বুঝতে হবে বৃষ্টি, এভাবে ভেঙে পড়ে তুই কেন নিজেকে দুর্বল প্রমাণ করছিস? বিশাল যদি অন্য কাউকে ভালোবাসে তুই কেন ওকে ভুলে যেতে পারবি না? ওর চোখে নিজেকে দুর্বল দেখানো কি খুব প্রয়োজন? একজন ছেলের জন্য এইভাবে ঘরবন্দি থাকা, খাওয়া দাওয়া না করা, ভার্সিটি যাওয়া অফ করে দেয়া, এসব করলে কি বিশাল তোকে ভালোবাসবে, নাকি নিজের ভালোবাসা রেখে তোর কাছে ফিরে আসবে? একতরফা ভালোবাসাগুলো খুব পোড়ায় বৃষ্টি, খুব পোড়ায়। তোর উচিত বিশালকে ভুলে যাওয়া। এতক্ষণে মুখ খুলল বৃষ্টি। তুই পারবি নদীকে ভুলে যেতে ভাইয়া? কয়েক সেকেন্ডের জন্য ঈশানের নিঃশ্বাস আটকে গেল। তার স্রোতস্বিনীকে ভোলার কথা সে কল্পনাও করতে পারবে না। ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে। বৃষ্টি মলিন হাসল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়া? আমারও এমন হয়। এতদিন কত ট্রাই করেছি ওনাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি, বিশ্বাস কর, কোনোভাবেই পারিনি। ঠিক এইভাবে শ্বাস বন্ধ হয়ে আসে আমারও। একজনকে ভুলে যাওয়া বলা যতটা সহজ, ভুলতে পারাটা এতটা সহজ নয় ভাইয়া। ভালোবাসা জীবনে আসে হঠাৎ ঝড়ের মতো, যা এসে জীবনটাকে লন্ডভন্ড করে আবার চলে যায়। ঈশান মুগ্ধ হয়ে তাকায় তার বোনের দিকে। ছোট্ট বোনটা হঠাৎ করে কত বড় হয়ে গেল। ভালোবাসার মানেও বুঝে গেছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি কথা বলবো বিশালের সাথে? বৃষ্টি চকিতে তাকালো। সেকেন্ড ব্যয় না করে বলল, না ভাইয়া, একদম না। উনি থাকুক না ওনার মতন, যাকে ভালোবাসে তার সাথেই জীবন গড়াক। আমি কোনো বাধা দিব না। আমার মনে উনি আছে এবং সারা জীবন থাকবে। তাহলে এভাবে থাকিস কেন? শক্ত থাক। তুইও ওকে দেখিয়ে দে যে তুই দুর্বল না। তোকে এভাবে ভেঙে পড়া একদমই মানায় না বৃষ্টি। বৃষ্টি অসহায় গলায় বলল, তাহলে আমি কি করব ভাইয়া? আমার যে কোনো কিছুতেই মন বসছে না। ভেতরটা শুধু ছটফট করে, হাহাকার করে। কি করব আমি? নিজেকে সময় দিবি, নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করবি, ঘোরাঘুরি করবি, বান্ধবীদের সাথে আড্ডা দিবি, নিয়মিত ভার্সিটি যাবি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নামাজ পড়বি। নামাজে সকল ডিপ্রেশন দূর হয়ে যায়। তাহলে দেখবি আর অন্যদিকে মন যাবে না। বৃষ্টি চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, তুই ঠিক বলেছিস ভাইয়া। আমি এখন থেকে আর ওনাকে নিয়ে ভাববো না। সবার আগে নিজের চিন্তা করব। দুর্বল হব না আমি। তাহলে কাল থেকে রেগুলার ভার্সিটি যাচ্ছিস তো? বৃষ্টি উপর নিচ মাথা নাড়ে। হ্যাঁ ভাইয়া, তোকে অনেক অনেক ধন্যবাদ। কালকে তৈরি থাকিস, আমি পৌঁছে দেব। ঠিক আছে ভাইয়া। বৃষ্টির ঘর থেকে বের হতেই ঈশানের ফোনে কল আসে। হ্যাঁ বিশাল বল। কই থাকিস বলতো? আজকাল তো তোকে পাওয়াই যায় না। থাকি তো বাসায়। দেখি কালকে একবার তোর ভার্সিটিতে যাব। তাই নাকি? আয়, তাহলে অনেকদিন তোর সাথে দেখা হয় না। আসবো। ফোন কেন করলি এখন ওইটা বল। ও হ্যাঁ, কালকে ওর বাবা মা এসেছিল আমাকে দেখতে। আমার পুরো ফ্ল্যাট ঘুরে ফিরে দেখে গেছে একদম। ওনাদের পছন্দ হয়েছে। শুক্রবারে যেতে বলছে। আপু আর তিশান ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। আপু বলেছে একেবারে আংটি পরিয়ে বিয়ের তারিখ ফিক্সড করে আসবে। তোকে কিন্তু থাকতেই হবে। তুই আর আপু ছাড়া কে আছে আমার বল? একবার বাসতেই কল রিসিভ করে ঈশান। ঈশান ভাবছে বৃষ্টিকে নিয়ে। যদি মেয়েটা এসব শুনে আবার ভেঙে পড়ে। না, ভাবিকে বারণ করে দিতে হবে যেন বৃষ্টির কানে এসব কিছু না যায়। হ্যালো, কিরে, কিছু বলছিস না কেন? ঈশানের খেয়াল আসলো। চটপট বলল, হ্যাঁ হ্যাঁ বল। কি এত ভাবছিস বলতো? কখন থেকে হ্যালো হ্যালো করছি। তুই আসছিস তো? আসবো আসবো, কিন্তু কিন্তু কি?
কিন্তু আমি তো আমার হবু ভাবি, আই মিন তোর হবু বউকে দেখিনি। বিশাল হেসে বলল। ও তাই বল, আমি আরো কি না কি ভাবছিলাম। বিশাল মনে মনে সত্যিই ভাবছিল বৃষ্টিকে নিয়ে কোনো সমস্যা হলো কিনা। কিরে, এবার তো তুই ভাবতে বসেছিস আমার হবু ভাবিকে দেখাবি না? অবশ্যই অবশ্যই, কালকে তুই ভার্সিটিতে আসা মাত্রই দেখিয়ে দিব। সেই কথাই রইল তাহলে। নদী বাড়িতে ঢুকে নজরুল সাহেব সোফায় গম্ভীর হয়ে বসে আছেন, কপালে কিঞ্চিত ভাঁজ। পাশে শিউলি বেগম দাঁড়ানো। নদীকে দেখে নজরুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এদিকে আয়। নদী আস্তে আস্তে এগিয়ে যায়, মনে মনে ভাবছে বাবা আজ এত রেগে কেন। নদীর ভাবনার মাঝে নজরুল সাহেব বলে ওঠেন, কোত্থেকে এলি? পড়িয়ে। তোকে কে বলছে এতটা দূরে গিয়ে স্টুডেন্ট পড়াতে? আমি কি তোকে হাত খরচ দিচ্ছি না? আমি টাকার জন্য পড়াই না বাবা, আমার পড়াতে ভালো লাগে তাই পড়াই। লাগবে না পড়াশোনা। নজরুল সাহেব রেগে সোফা থেকে দাঁড়িয়ে যান। তুই কি ভেবেছিস আমার চোখ ফাঁকি দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবে আর আমি কিছুই জানবো না? কতদিন ধরে চলছে এসব? নদী ভয় পেয়ে যায়, বাবার ধমকে হাত পা কাঁপছে তার। শিউলি বেগমের দিকে তাকালে তিনি ইশারায় চুপ থাকতে বলেন। নজরুল সাহেব আবার গর্জন ছাড়েন। কি হলো, কথা বলছিস না কেন? ফোন কোথায় তোর? নজরুল সাহেব তাকিয়ে দেখেন নদীর হাতেই ওর ফোন। তিনি নদীর হাত থেকে ফোন টেনে নিয়ে নেন। ফোন চালানো বন্ধ তোর। কাল থেকে শুধু কলেজ যাওয়া আসাটা ছাড়া আর কোথাও যাবি না তুই। শিউলি বেগমের দিকে তাকিয়ে বলেন, নদীর মা তোমার মেয়েকে বলে দিবে এই শুক্রবার ওকে ছেলেপক্ষ দেখতে আসবে, সাথে আংটিও পরিয়ে যাবে, ও যেন সেই প্রস্তুতি নিয়ে থাকে। এই বলে নজরুল সাহেব বাইরের দিকে চলে গেলেন। নদী এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হয়ে যাওয়া তাণ্ডব এখনো তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ছেলেপক্ষ দেখতে আসবে, আংটি পরিয়ে যাবে মানে? এসব কি বলে গেল বাবা? সে যে ঈশানকে ভালোবাসে, গভীরভাবে জড়িয়ে গেছে ঈশানের সাথে। তার প্রতিটা নিঃশ্বাস এখন ঈশানের নাম। নদী অনুভূতিহীন হয়ে সোফায় বসে পড়ল, চোখ থেকে পানি টপটপিয়ে পড়ছে। শিউলি বেগম ছুটে এসে মেয়েকে ধরেন। মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে মেয়েকে সব খুলে বলেন, পাশের বাসার পারুলের মা এসে তোর বাবাকে তোর সম্পর্কে যা নয় তা বলে গেছে। তুই নাকি প্রায়ই একটা ছেলের সাথে ঘুরে বেড়াস, ছাদে গিয়ে দেখা করিস। ওই ছেলে নাকি বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাড়ির পেছনের দিকটায় দাঁড়িয়ে থাকে। আমরা নাকি নিজেদের মেয়ের দিকে নজর দিচ্ছি না, আমাদের মেয়ে নাকি খারাপ দিকে চলে গেছে। বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে মেয়েকে দিয়ে ধান্দা করাচ্ছি। তোর চরিত্র ভালো না, আমরা নাকি বাড়ি থেকে চলে গিয়ে তোকে আরো সুযোগ করে দিয়েছি। হ্যান ত্যান আরো হাজারো মশলাপাতি মিশিয়ে বলে গিয়েছে। তুই তো জানিস পারুলের বাবা মার সাথে তোর দাদার জায়গা নিয়ে তোর বাবার আগে থেকেই বনিবনা চলছে না, সেটার র্যাশ টেনে তিনি এসব বলে গিয়েছেন। তোর বাবা প্রথমে তোর সম্পর্কে এসব কিছুই বিশ্বাস করেননি, উল্টো আরো রেগে মেগে তেড়ে গিয়েছিল তার দিকে। নিজের মেয়ের সম্পর্কে এত বাজে কথা শুনে রাগে ফুঁসছিলেন শুধু। কিন্তু পারুলের মা যখন মোবাইলে তোদের দুজনের একসাথে ছবি দেখালো, তখন তোর বাবা একদম নীরব হয়ে গেল। নিজের মেয়েকে রিকশায় একটা অপরিচিত ছেলের কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখে তোর বাবার মাথা ওদের সামনে একদম নিচ হয়ে যায়। তোকে নিয়ে এত গর্ব করা নিমিষেই নিভে যায়। পারুলের মা তখন হাততালি দিয়ে আরো নানান কথা শুনিয়ে গেছে তোর বাবাকে। বাড়ি বয়ে এসে ওই ডাইনি মহিলা আর মহিলার জামাই তোর বাবাকে এত কিছু বলে গেছে, অথচ তিনি তোর জন্য একটা অপমানেরও জবাব দিতে পারেননি। নদী অবাক চোখে তাকায় তার মায়ের দিকে। বাড়িতে এত সব কখন হয়ে গেল? তার বাবা এতটা অপমানিত হয়েছে তার জন্য? বাবার অপমানে নদীর সারা শরীর জ্বলতে শুরু করছে। চোখ থেকে আগের থেকে আরো 3 গুণ গড়িয়ে পড়ছে পানি। শিউলি বেগম মেয়ের মাথাটা নিজের বুকে আগলে ধরেন, মাথায় হাত বোলাতে বোলাতে আবার বলেন, কালকে আমরা একটা আত্মীয়র বাড়ি গিয়েছি বলে ছিলাম না, আসলে ওটা তোর জন্য একটা ছেলে দেখতে গিয়েছিলাম। ছেলের বোন বাড়িতে নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। তুই তখন ভার্সিটিতে ছিলি। ছেলের এক মামা বারবার তোর বাবাকে রিকোয়েস্ট করে নিয়ে গিয়েছিল ছেলেকে আর ছেলের বাড়িঘর দেখানোর জন্য, সাথে আমাকেও। নদী তার মায়ের বুকে মাথা রেখে জবাব দিল, আমি একটা ছেলেকে ভালোবাসি মা,
বিয়ে করলে তাকেই করব। বাবাকে বলো ওদের না করে দিতে প্লিজ মা। আমি ঈশানকে বলবো ও যেন বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ওকে বললে ও একদিনও অপেক্ষা করবে না। নদীমা আদুরে গলায় মেয়েকে বোঝান। লাভ নেই মা, তোর বাবা নিজে ওদের কথা দিয়ে এসেছে। ছেলে ভার্সিটির টিচার, এক ফ্ল্যাটে থাকে, বাড়ির কোনো ঝামেলা নেই। একটা বড় বোন আছে, তারও বিয়ে হয়ে গেছে। এখানে বিয়ে হলে তুই অনেক সুখী হবি মা। ওই ছেলেকে তুই ভুলে যা। বিয়ে করে সংসার করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর বাবা প্রবাসে যাওয়ার আগে চাইছে তোর বিয়েটা দিয়ে দিতে। নদী রেগে গিয়ে উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, লাগবে না আমার সুখী হওয়া। বিয়ে যদি করতে হয় আমি ঈশানকেই করবো, আর কাউকে না। জীবন গেলেও আমি ঈশানকে ভুলতে পারবো না। আমার ফোনটা দাও জলদি, আমি কথা বলবো ঈশানের সাথে। শিউলি বেগম এবার খেপে গেলেন। কেন? ওই ছেলের মধ্যে কি আছে যে ওকে ভুলতে পারবি না? বড় হয়ে গেছিস, নিজে গিয়ে নাগর জোগাড় করেছিস। বাপ মার কথা মাথায় আসেনি, বাপ মার সম্মানের কথা মাথায় আসেনি, নিজে নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেছিস। ফোন নেই আমার, তোর বাপ নিয়ে গেছে, আমাকেও শাসিয়েছে। আমি নাকি তোর দিকে নজর রাখিনি। আমি থাকতে তুই এসব কি করে করেছিস? আমি কি বলেছিলাম তোকে এসব করতে? বল, তোর বাপকে তো কবে থেকেই বলেছিলাম বিয়ের কথা। এখন টক্কর খেয়ে আক্কল হয়েছে। ঈশান ভালো ছেলে মা, ওদের ফ্যামিলিও খুব ভালো। আমাকে কেন বলছিস? তোর বাপকে গিয়ে বল। এই বলে শিউলি বেগম গটগট করে রান্নাঘরে চলে গেলেন। সেখানে গিয়ে হাড়ি পাতিল আশ্রয়ে কাজ করতে লাগলেন, যেন মেয়ে আর স্বামীর রাগ এগুলোর উপরেই ঝাড়ছে। নদী নিজের রুমে বসে কাঁদতে লাগলো। কালকে যে করেই হোক ভার্সিটিতে গিয়ে শিলার ফোন দিয়ে ঈশানের সাথে যোগাযোগ করতে হবে। তীব্র দরজায় নক করছে। নদী চিৎকার দিয়ে বলল, কে? আপু আমি। তীব্রকে দেখে কিছু বলল না। তীব্র নদীর কাছে গিয়ে একটা ছবি এগিয়ে দিল। বাবা পাঠিয়েছে দেখার জন্য। নদীর ছবিটা নিয়ে না দেখেই ছুঁড়ে মারল। তীব্রকে ধমকে বলল, বের হ এখান থেকে। আপু আমার কথা তো শোনো। তোকে আমি বের হতে বলেছি তীব্র, আমার এখন ভালো লাগছে না। তীব্রকে যেতে না দেখে নদী জোর করে ওকে বের করে দরজা লাগিয়ে দিল। তীব্র হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। সবাই একজনের রাগ আরেকজনের উপর কেন ঝাড়ছে, কিন্তু তীব্রর তার আপুর কান্না দেখে খুব খারাপ লাগছে। ইস, সে যদি আপুর বড় ভাই হতো তাহলে তার বাবাকে ঠিকই বুঝাতো। নদী দরজা বন্ধ করে আবার বিছানার দিকে এগোতে নিলে তার পায়ের নিচে ছবিটি পড়ে। নদীর ছবিটিকে টুকরো টুকরো করবে বলে হাতে নেই, তার হাতে নিয়েই সে বিস্ফোরিত। বিশাল স্যার বৃষ্টি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঈশান ড্রাইভ করতে করতে চিন্তিত গলায় বলল, তোর বান্ধবীর কি হয়েছে বৃষ্টি? বৃষ্টি ঈশানের দিকে ফিরে জিজ্ঞেস করল, নদীর কথা বলছিস? আর কার কথা বলবো? জানি না ভাইয়া, সকালে এত ফোন দিলাম ভার্সিটিতে যাবে কিনা জানার জন্য, ধরলো না। ঈশান চিন্তিত গলায় বলল, আমি কাল রাত থেকে ট্রাই করছি, কল ধরছে না। বাড়ি চলে যেতাম যদি না বেশি রাত হতো। হঠাৎ আমাকে এমন চিন্তায় রাখার কোনো মানে হয়? আরে তুই এত হাইপার হচ্ছিস কেন? হয়তো ঘুমিয়ে পড়েছিল। ও আমার সাথে কথা না বলে ঘুমায় না বৃষ্টি। নিশ্চয়ই বাড়িতে কিছু একটা হয়েছে। না হলে দেখ, রাতে কল ধরতে পারেনি মানলাম, ঘুমিয়ে পড়েছে। তাই বলে সকালে কি হয়েছে? সকাল থেকেও তো কতবার কল করেছি, তুলেনি। আচ্ছা, আমরা তো ভার্সিটিতে যাচ্ছি, নদী এলে অবশ্যই দেখা হবে। আর যদি না আসে? না, আসলে তুই চিন্তা করিস না, আমি আর শিলা ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবো। তবুও ঈশানের চিন্তা কমেনি। সে চিন্তিত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। ভার্সিটিতে পৌঁছে গাড়ি থেকে নেমে বৃষ্টি আর ঈশান বিশালকে হাসি খুশি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। বৃষ্টি যেমন বিশালকে দেখেইনি এমন একটা ভাব নিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। ঈশানের ব্যাপারটা ভালো লাগলো। সে চায় তার বোন বিশালের সামনে স্ট্রং থাকুক। বৃষ্টি মাঠে গিয়ে দেখলো শিলা আর নদী পাঠের এক পাশে দাঁড়িয়ে আছে। নদীকে দেখে সে দ্রুত সেদিকটাই এগিয়ে গেল। তাকে উদ্দেশ্য করে বলল, কাল থেকে ফোন ধরছিস না কেন তুই? ভাইয়া কত টেনশন করছে জানিস? শিলা বলল, আর বলিস না, আঙ্কেল নাকি ওর ফোন নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ওকে না জানিয়ে অন্য একটা ছেলের সাথে ওর বিয়েও পাকা করে ফেলেছে। বৃষ্টি বিস্মিত কণ্ঠ। কি? সাথে সাথে নদীকে চেপে ধরে জিজ্ঞেস করলো, কি রে, কি বলছে এসব শিলা?
ভাইয়া এই ব্যাপারে কিছু জানে? সারা রাত কাদার ফলে নদীর চোখ মুখ ফুলে আছে। সে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। বৃষ্টি কপাল চেপে চিন্তিত সুরে বলল, জানতে পারলে তাণ্ডব বইয়ে দেবে। শিলা নদীকে বলল, এই আঙ্কেল তোর উপর হঠাৎ এত রোড হয়ে গেল কেন বলতো? ঈশান ভাইয়ার সাথে তোর সম্পর্কের কথা জেনে ফেলেনি তো আবার? নদী অসহায় ভাবে উপর নিচ মাথা নাড়ল। শিলা বৃষ্টি একত্রে কপালে হাত চেপে বলল, ওহ গড। নদীর আজকে কথাটা বলতেই ভালো লাগছে না। সব রাগ গিয়ে জমা হয়েছে বিশাল স্যারের উপর। আর কোনো মেয়ে পেল না, তাকেই কেন? উফ, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। অন্যদিকে ঈশান আর বিশাল তাদের দিকেই চেয়ে আছে। বিশাল ঈশানকে বলছে, ওই যে নীল কুর্তি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ওটাই তোর হবু ভাবুই। ঈশান সেদিকে তাকিয়ে তার বুক ধকধক করছে, কারণ বিশাল বৃষ্টির দিকেই আঙুল তাক করে দেখাচ্ছে। বৃষ্টি তো কখনোই হবে না, তার পাশের মেয়েটার জামার রং নীল হয়। নদী উল্টো ঘুরে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ঈশান পিছন দিক দেখেও স্পষ্ট বুঝতে পারছে এটা নদী। ওর মন খুব করে চাইছে এই মেয়েটা যেন তার স্রোতস্বিনী না হয়, কিন্তু কথায় আছে না, আমরা যা চাই তা কখনোই হয় না। ঈশানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তার বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নদী পিছনে ঘরে। নদীকে দেখে ঈশানের পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায়। বিশালের পছন্দ করা মেয়েটি আর কেউ নয়, তার স্রোতস্বিনী। কি করবে ঈশান এখন? তার যে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতরটা ব্যথায় রিমঝিম করছে। দূর থেকে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে নদী ছুটে আসে সেখানে। ঈশানের হাত ধরে কিছু বলতে যাবে, অমনি ঈশান দুপা পিছিয়ে যায়। ঈশান শুকনো হেসে বলল, তোরা কি আগে থেকে পরিচিত? হ্যাঁ, হয়তো বৃষ্টির ফ্রেন্ড, আবার জায়ানের মিস, সেই হিসেবেই পরিচিত আর কি। নদীর অবাক হওয়ার সীমানা রইল না। সে নিষ্পলক ভাবে ঈশানের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি চিকচিক করছে। এটা কি বললো ঈশান? তার সাথে কি ওর শুধু জায়ানের মিস আর বৃষ্টির ফ্রেন্ড হিসেবেই সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই? বিশাল স্যারের সামনে তাদের রিলেশনের কথা কেন প্রকাশ করলো না ঈশান? সেটা বললেই তো সব সমাধান হয়ে যেত। বিশাল হেসে বলল, তাই বল, তাহলে তো হলোই। তোর হবু ভাবির সাথে তোর আগে থেকে দেখা হয়ে গেছে। ঈশান জোরপূর্বক হেসে বলল। নদীর রাগ লাগছে, ভীষণ রাগ লাগছে। রাগের মাথায় ভিতর দাও দাও করে আগুন জ্বলছে। দাঁত কিরমির করে দাঁড়িয়ে আছে সে। ঈশান কেন কিছু বলছে না। বিশাল ঈশানের কাঁধে হাত রেখে বলল, থাক তাহলে, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এখন। নদীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি যাবে না? নদীর ঠাই দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না বিশালের সাথে। বৃষ্টি আর শিলা কখনই ক্লাস চলে গেছে। বিশাল আর প্রশ্ন না করে ক্লাসের দিকে চলে গেল। বৃষ্টিকে রিজেক্ট করার পর থেকে মেয়েটা তার সাথে ঠিকমতো কথা বলে না, মুখের দিকে তাকাই পর্যন্ত না। সবাই চলে গেলে ঈশান নদীর কাছে আসে। নদীর গালে হাত দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নদী ঈশানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সোজা রাস্তার দিকে হাঁটতে থাকে। হাঁটছে বললে ভুল হবে, এক প্রকার দৌড়াচ্ছে। ঈশানা নদীর পিছন পিছন হেঁটে তার সাথে কথা বলার চেষ্টা করছে। স্রোতস্বিনী, কথা শুধু আমার। স্রোতস্বিনী, স্টপ দেয়ার। স্রোতস্বিনী। নদী ঈশানের কোনো কথাই কানে তুলছে না। সে ঈশানকে পাত্তা না দিয়ে অলরেডি একটা রিক্সা দাঁড় করিয়ে ফেলছে। সেটাই উঠতে যাবে, তার আগেই ঈশান হাত ধরে আটকে দিল। রাগে গলায় বলল, আমি ডাকছি তো তোমাকে, কথা বলছো না কেন আমার সাথে? নদী দ্বিগুণ রেগে যায়। আমার হাত ছাড়ুন, এটা রাস্তা। আই নো ইটস দ্য রোড, যার জন্য এখনো পর্যন্ত কোনো সিন ক্রিয়েট করছি না আমি। চুপচাপ আমার সাথে চলো। যাব না আমি। ঈশান নদীর কোনো কথা না শুনে তাকে টানতে টানতে নিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল। নদী জোর করে নেমে যেতে চাইলে সে দ্রুত অপর পাশে বসে গাড়ি লক করে ফেলল। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, এবার তেজ দেখাও যত পারো। আমাকে বাড়ি যেতে দিন। দিব না। নদী তেতে উঠে বলল, কেন দেবেন না? আমি আপনার কে হই? আপনি তো আমাকে চেনেনই না, আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। যান গিয়ে আপনার কলিজার দোস্তকে বলে আসুন আপনি আমাকে ইহজন্মেও দেখেননি, এটাই প্রথম আর এটাই শেষ।
ঈশান সামনে তাকিয়ে শুধু ড্রাইভ করে যাচ্ছে, আর এদিকে নদী তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। বাবার রাগ, মায়ের রাগ, বিশালের রাগ, সবার রাগ একত্রে ঈশানের উপর ছাড়ছে। একটা নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামালো ঈশান। গাড়ি থামাতে দেখে নদীও থামলো। আশেপাশে ভালো করে দেখে আবার কিছু বলতে শুরু করবে, তার আগেই ঈশান তার সামনে একটা পানির বোতল ধরলো। ভুরু উঁচিয়ে বলল, গলা শুকিয়ে গেছে হয়তো, পানিটা খাও, একটু জিরিয়ে আবার শুরু করো। আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি, রিল্যাক্সে শুনবো। নদী কিছুক্ষণ ফুসফুস করে ঈশানের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে খেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। নীরবতা ভেঙে হালকা শ্বাস ছেড়ে ঈশানই আগে বলতে শুরু করলো, বিশালের সাথে আমার বন্ধুত্ব প্রায় 10 বছরেরও বেশি। শুনেছি ও যখন ক্লাস 9-এ পড়তো তখন আঙ্কেল আন্টি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনারা মারা যাওয়ার পর বিশালের 2 চাচা শত্রুমি করে তাদের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। শিশির ভাবি আর বিশাল তখন অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে, খাবারের জন্য ছটফট করেছে, চাচাদের হাতে পায়ে ধরেছে শুধুমাত্র বাড়িতে একটু ঠাঁই পাওয়ার জন্য। কিন্তু হায় নিষ্ঠুর মানুষ, তাদের কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শিশির ভাবি অনেকটা বড় ছিলেন বিশালের থেকে। উনি খুব কষ্টে গ্রামের একটা দূর সম্পর্কের মামার বাড়িতে আশ্রয় জোগাড় করেন। সেখানে গিয়ে নিজে টিউশনি করিয়ে তাদের খরচ চালান। মামার মাধ্যমে তারা 2 ভাই বোন চাচাদের বিরুদ্ধে কেসও ঠুকে, কিন্তু কোনো লাভ হয়নি। ওই যে টাকা, পৃথিবীটা চলেই যেখানে টাকার জন্য, উকিলকে টাকা খাইয়ে তারা কেস ডিসমিস করে দেয়। এর বেশ কিছুদিন পর তাদের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য একজন লোক এসে হাজির হয়। ওই লোকটা থেকে জানতে পারে আন্টি নাকি ওনার বাবার বাড়ি থেকে পাওয়া সব সম্পত্তি টাকা তাদের 2 ভাই বোনের জন্য আগে থেকেই ব্যাংকে ডিপোজিট করে রেখেছে। সেই টাকা দিয়ে শিশির ভাবি আবার শহরে এসে হোস্টেলে থেকে নিজের লেখাপড়া শুরু করে। কলেজে ওঠার পর বিশালও শহরে এসে একটা হোস্টেলে থেকে লেখাপড়া চালিয়ে যেতে থাকে। বিশালের সাথে আমার বন্ধুত্ব তখন থেকেই। কলেজের আমি যেখানে সবচেয়ে অভদ্র, দুষ্ট, বেপরোয়া ছেলে ছিলাম, ও ছিল নিতান্তই শান্ত, ভদ্র, মেধাবী। সব সময় দেখতাম মন খারাপ করে এক কোনায় বসে থাকতো, নিজের মতো করে এসে নিজের পড়া কমপ্লিট করে আবার চলে যেত। আমরা ওর সাথে তখন খুব বাজে ব্যবহার করতাম। শুধু আমরা না, আমাদের পুরো ক্লাসের স্টুডেন্টস ওর সাথে বাজে ব্যবহার করতো। কখনো ওর ব্যাগ নিয়ে নিত, তো কখনো ওর টিফিন ছিনিয়ে নিত। বিনা দোষে ছেলেটাকে স্যারের কাছে বলে বলে মার খাওয়াতো। একদিন কলেজ থেকে ফেরার পথে দেখি ওকে একটা রাস্তার পাশে বসে খুব কান্না করতে। আমি তখন একটু বেশি অবাক হই, মায়াও হয় ওর কান্না দেখে। যেই ছেলেটাকে ক্লাসে এত হেনস্থা করার পরও মুখ দিয়ে টু শব্দটি করে না, কাঁদবে তো দূরে থাক, সেই ছেলে রাস্তায় বসে এভাবে কাঁদছে। কৌতূহল বশত ওর কাছে যাই, ওর পাশে বসে জিজ্ঞেস করে ওর কান্নার কারণ। আমাকে দেখেও কিছু না বলে চুপচাপ উঠে চলে যেতে নেয়। আমি সেদিন ওকে জোর করে ধরে ওর সম্পর্কে সব জানতে পারি। সেদিন এভাবে কাঁদছিল আঙ্কেল আন্টির মৃত্যুবার্ষিকী বলে। নিজেকে খুব খারাপ মনে হয়েছিল তখন। একটা এতিম ছেলেকে আমরা এইভাবে কষ্ট দিয়েছি, হেনস্থা করেছি, অত্যাচার করেছি। অপরাধ বোধে জ্বলছিল ভেতরটা। এরপর থেকে আমি সব সময় বিশালের পাশে থাকতাম। তাকে কেউ কিছু বলার আগে আমি রুখে দাঁড়াতাম। ঠিক যেমনটা আমি ওর পাশে ছিলাম, ও আমার পাশে ছিল। আমার সাথে চলার পর ও আবার আগের মতো হাসি খুশি থাকতে লাগলো। লেখাপড়ায় ভালো ছিলাম দুইজনেই, কিন্তু বিশাল আমার থেকেও এগিয়ে থাকতো। ওর এই এগিয়ে থাকাটা আমার কাছে ভালো লাগতো। আমি চাইতাম ও এগিয়ে থাকুক। ভার্সিটিতে পড়াকালীন নিজের মেধা আর শান্ত স্বভাবের জন্য কত কত মেয়ের প্রপোজাল পেয়েছি তার কোনো হিসেব নেই, কিন্তু একটা মেয়ের দিকেও ফিরে তাকায়নি। সবসময় ক্যারিয়ার নিয়ে ভেবেছে। আন্টির রেখে যাওয়া টাকা থেকে বিশাল ছোট একটা কাপড়ের দোকান চালু করে। সেই ছোট্ট দোকান থেকে ইনকাম করে আজ 5টা দোকানের মালিক সে। শুধু তাই নয়, বিশাল এখন নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে। বিশালের মাধ্যমেই শিশির ভাবির সাথে পরিচয় হয় আমার। ভাইয়ার সাথে ভাবি সম্পর্ক ছিল তা আমরা কেউই জানতাম না। একদিন ভাইয়া হঠাৎ মাকে এসে শিশির ভাবিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। আমার থেকে মা বিশালের পরিবার সম্পর্কে সবই শুনেছে। ভাইয়ার মুখ থেকে শুনে মা আর দেরি করেনি, সোজা কাবিন করিয়ে শিশির ভাবিকে বাড়িতে নিয়ে এসেছে। বিশাল সেদিন আমাকে জড়িয়ে এত কেঁদেছিল, কি বলবো তোমায়। লম্বা বক্তব্য শেষ করে তপ্ত নিঃশ্বাস ফেলল ঈশান।